কি দীর্ঘদিন যাবৎ কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এই সকল বিষয় নিয়ে চিন্তিত? তাহলে সকল চিন্তা ছেড়ে আজই চলে আসুন আর ট্রাভেল এজেন্সিতে। এখানে আপনি সুলভ মূল্যের বিনিময়ে লাদাখ, কাশ্মীর, হিমাচল, গোয়া, আন্দামান, লোনাভালা, বালি, দুবাই, সিঙ্গাপুরের মতো বিভিন্ন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন। এছাড়াও এখানে পেয়ে যাবেন বাস টিকিট বুকিং, ট্রেন টিকিট বুকিং, ফ্লাইট টিকিট বুকিং, হোটেল বুকিং ইত্যাদির সুবিধা। শুধু তাই নয়, সকল ডোমেস্টিক ফ্লাইটস টিকিট বুকিং এ পেয়ে যাবেন 25% অফ। তাহলে আর দেরি কিসের? আপনার প্রতিটি ট্যুরকে স্মরণীয় করে রাখতে আজই চলে আসুন আর ট্রাভেল এজেন্সিতে। আমাদের ঠিকানা অরুন্ধতী নগর, আগরতলা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7005190898 এই নম্বরে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। লাই থাংজা জরানি মুকুমু রগno jotano naragna muchung jago jorano romui nargi mania phano mangflini bisingtei lai thangjak jora rokno mukumu kaisa khlai nargi mano norok aboni bagai golden production norni bagai tubai phaika kaisa koktoma kaham norni buskango golden production norni bagai kathar kaile pandani bagai videography tei photography abono karoi norok logio mannai drone video, pre-wedding video, photo album tai dal bidal panda, cherai mai tukma, birthday, anniversary, aba harongni bagai golden production by dal bidal panda ni bagai norok kerengi mano. Nangi tongkhe golden production by kerengdi norok. Norok wanchui tongkhana bahagi kerengnai of production by. Jeng by kerengna ni bagai chini rijak kokdung number ni bisingtei norok kerengi mano. Kokdung number 9863115780. Golden Production hasteni kereng thayano thangai service riwi tongo. Hangke norok taitam no nashing tongba dakti no kerengdi Golden Production by norokni dal bidal pandani mukumu mangfli rokno naragna muchungi tongkhe kerengi mano Golden Production by Hambai. মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এইবারের গণেশ পুজোয় আর ট্রাভেল এজেন্সি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে এক বাম্পার অফার। আগে হ্যাঁ মশাই, গণেশ পুজো উপলক্ষে আগরতলা থেকে কলকাতার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর সন্ধ্যার লাইভ অনুষ্ঠানে। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে সারাদিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ সংবাদগুলি নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখার উদ্যোগে আগরতলা শহরে পদযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দ্রোণাচারী অ্যাওয়ার্ড কোচ বিশেষণ নন্দী সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখার উদ্যোগে আগরতলা শহরে পদযাত্রায় উপস্থিত ছিলেন দ্রোণাচারী অ্যাওয়ার্ড কোচ বিশ্বেশ্বর নন্দী সহ সংস্থার অন্যান্য কার্যকর্তারা। Good
বিশ্ব ফিজিওথেরাপি দিবস, ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে। এই বছর আমাদের থিম হচ্ছে লো ব্যাক পেইন, ইটস প্রিভেনশন অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট। বিশ্বে সারা বিশ্বেই বর্তমানে 99% লোক কোমর ব্যথা এবং ওদের পারিপার্শ্বিক যে প্রবলেম, সেই প্রবলেম নিয়ে ভুগছে। তো বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আজকে আমাদের মূল উদ্দেশ্য এটাই, যে সমাজের সবাইকে সচেতন করা, সমাজের সবাইকে ফিজিওথেরাপি সম্বন্ধে অবগত করা এবং ফিজিওথেরাপি সার্ভিস নিয়ে, ফিজিওথেরাপি প্রত্যেকটা মানুষ যাতে ফিজিওথেরাপি পরিষেবা নিতে পারে তার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করছি। আজকে আমাদের দিল্লির পরে আমাদের এখানে প্রেস ক্লাবে ক্যাম্প আছে, ফিজিওথেরাপি ক্যাম্প আছে। এখানে সাংবাদিক মিডিয়া বন্ধুদের আমাদের একটা এবং তাদের ফ্যামিলি মেম্বারদের আমরা ফিজিওথেরাপি পরিষেবা দেব। তৎসঙ্গে আজকে এডিনগর পুলিশ লাইনে আমাদের পুলিশ মহানির্দেশকের নির্দেশে আমাদের একটা ফিজিওথেরাপির এখানেও ফিজিওথেরাপি একটা ক্যাম্প হচ্ছে। এখানে পুলিশের বড় বড় অফিসিয়ালরা, ডেলিগেটসরা আসবেন। আমরা এখানে ফ্রি ফিজিওথেরাপি সার্ভিস দেবো এবং পরবর্তী সময়ে স্কুল লেভেলের যেটা আমাদের প্রত্যেক বছর করে থাকি, ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস যৌথ উদ্যোগে আমরা এটা একটা কুইজ কম্পিটিশন করছি। এটা সোমবার দিন, মানডে 9th সেপ্টেম্বর এটা কুইজ কম্পিটিশনটা হবে। ত্রিপুরা রাজ্যের সমগ্র স্কুল থেকে আগত স্কুলের স্টুডেন্টরা এখানে আসবেন এবং কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট নেবেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফিজিওথেরাপি সম্বন্ধে সচেতন করা, ভুয়ো ফিজিওথেরাপি থেকে বিরত করা এবং সরকারি স্বীকৃত ফিজিওথেরাপি মানে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকটা হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান যাতে ফিজিওথেরাপিস্ট রিক্রুট করে এবং স্কুল কলেজে যাতে ফিজিওথেরাপি রিক্রুট করে, ফিজিওথেরাপি কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট রিক্রুট করে। এবং তার সাথে সরকারকে আমাদের একটা অনুরোধ থাকবে, আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফিজিওথেরাপি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি এবং ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সের তরফ থেকে যে আরও যাতে ফিজিওথেরাপি পোস্ট তৈরি করা হয় এবং তার সাথে ফিজিওথেরাপি রিক্রুটমেন্ট রুল তৈরি করে প্রপার ওয়েতে যাতে রিক্রুটমেন্ট রুলটা পলিসি তৈরি করা হয় এবং সেইভাবে আমরা ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনটা এগিয়ে যাব। আপনার পরিচয়টা? আমি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় বরদোয়ালি অঞ্চল কমিটি অফিস গৃহে। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় বরদোয়ালি অঞ্চল কমিটির অফিস গৃহে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আজকে ডুকলি মহকুমা কমিটি ত্রাণ সামগ্রী বিতরণের এই আয়োজন করেছে। ওই সমস্ত এলাকায় দিয়ে দেওয়াটা একটু সমস্যা হয়, তার জন্য এখানে এসে তারা নিয়ে যাচ্ছেন। বালুরচর এলাকা থেকে 67 পরিবারকে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে ত্রাণ দিয়ে তাদের ক্ষতি সেখানে সমাধান করা যাবে না, এই সমস্যার সমাধান করা যাবে না। কিন্তু আমরা সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা রাজ্যেই প্রত্যেক মহকুমাগুলি উদ্যোগ নিয়ে তাদের যথাসাধ্য সেখানে চেষ্টা করছেন এই অসহায় পরিবারগুলোকে কিছু সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া। এই উদ্দেশ্যে আজকে এখানে ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ। একগুচ্ছ আন্দোলন নিয়ে ময়দানে ডিওয়াইএফআই সাংবাদিক সম্মেলন করে এবং সেই সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এবং রাজ্য সম্পাদক নবরুণ দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একগুচ্ছ আন্দোলন নিয়ে ময়দানে ডিওয়াইএফআই সাংবাদিক সম্মেলন করে জানালেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এবং রাজ্য সম্পাদক নবরুণ দেব সহ অন্যান্যরা। ডিওয়াইএফআই কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা, আমাদের সংগঠন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এবং আমাদের রাজ্য নেতা ডিওয়াইএফআই সম্পাদক কমিটির সদস্য কমিটির সঞ্জয় দাস আছে। মূলত নিয়োগ সংক্রান্ত বিষয়ে এবং রাজ্যের ভয়াবহ বেকারত্ব যেভাবে বাড়ছে এবং সরকার এই বেকারের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করছে, আমরা এই প্রশ্নে গত বিধানসভায় 5 তারিখে নিয়োগ সংক্রান্ত একটা তথ্য রাজ্যের মন্ত্রী দিয়েছেন। এই বিষয়টা নিয়ে বেকারের পক্ষে ডিওয়াইএফআই এবং টিওএফআই যে প্রতিদিন লড়াই করছে, এই লড়াই সংক্রান্ত বিষয়ে আমরা কয়েকটা কথা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষ, রাজ্যের শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক যুবতী তাদের সামনে রাখতে চাইছি। প্রথমত হচ্ছেন যে আমরা দেখেছি গত 6 বছরে দফায় দফায় এক একজন তথ্য দিয়েছেন। কখনো বিপ্লব দেব তৎসময়ে এর আগের প্রথম বিজেপি সরকারের একবার বলেছেন 1 লক্ষ কত হাজারের সরকারি চাকরি হয়েছে। তার কিছুদিন পর ওই সময়কার শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ তখন একটা তথ্য দিয়েছেন। এখন দেখলাম
গত যা বিধানসভা অধিবেশনটা 6 তারিখ শেষ হয়েছে, তার 5 তারিখে রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় বিধানসভায় একটা তথ্য পেশ করেছেন। সেই তথ্যে দেখা গেছে যে সব মিলিয়ে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত রাজ্যে মাত্র 11,532 জনের সরকারি চাকরি হয়েছে। গত 6 বছরে 11,000-এর চাকরি হয়েছে। প্রতি বছর 2,000 বেকারের চাকরি হয়নি, এবং কথা ছিল বছরে 50,000 বেকারের চাকরি হবে। আমরা দেখুন 50,000 বছরে তো দূর, প্রতি বছর 2,000 বেকারের চাকরি হয়নি। 6 বছরে মাত্র 11,532 জনের চাকরি হয়েছে। এবং তিনি যে তথ্য দিয়েছেন তাতে এটা স্পষ্ট হয়েছে যে টিআরবিটিতে 6,802 জন, স্পেশাল এডুকেটর 88 জন, টিপিএসসির মাধ্যমে 1,842 জন, পুলিশ এসআই কনস্টেবল 119 জন, টিএসআর 413 জন, গ্রুপ সি গ্রুপ ডি 288 জন, তার সঙ্গে হচ্ছেন জেআরবিটি নিয়োগ হয়েছে 1980 জন। এই সব মিলিয়ে এসছেন 11,532 জন। কিন্তু আমরা দেখলাম খুব সকৌশলে বিজেপি মন্ত্রী তার সঙ্গে এসপিইউ আউটসোর্সিং এই যে নিয়োগগুলো আছেন সেগুলোকে সরকারি চাকরির কোটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সেখানে এসপিইউ 1262 জন এবং আউটসোর্সিংয়ে নিয়োগ হয়েছেন চুক্তিবদ্ধ কর্মচারী 1 বছর থেকে 1 দিন কম কন্ট্রাক্ট, এই কন্ট্রাকচুয়াল চাকরি সেই এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন 8,042 জন। এবং এই করে একটা বড় তথ্য, প্রায় 30-32 হাজার একটা তথ্য মানুষের সামনে তৈরি করেছেন। আমরা বলবো এই যে ভুয়া, এটা হচ্ছেন সরকারের একটা সুকৌশলের প্রতারণা, যে সংখ্যাটা কিভাবে বড় করে দেখানো হয়। সরকারি চাকরির যে এই চাকরির কোটার ভিতর, সংখ্যার ভিতর আউটসোর্সিং এসপিইউ কি করে ঢুকে, একটা চুক্তিবদ্ধ আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ, এই সংখ্যা ঢুকিয়ে দিয়ে রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছেন। দেখুন আমরা কত হাজার সরকারি চাকরি দিয়েছি, 30-32 হাজার একটা সংখ্যা বিধানসভায় দিয়েছেন, যার মূল সংখ্যাটা হচ্ছে 11,532 জন। আমরা নিন্দা জানাচ্ছি যে সরকার মন্ত্রী পরিকল্পিতভাবে এরকম একটা মিথ্যাচার প্রতারণা বিধানসভায় উত্থাপন করেছেন সংখ্যাটাকে বড় করে দেখানোর জন্য। আমরা এই বিষয়টা এখানে রাখছি এই কারণেতে যে গত 11,500 যে চাকরি হয়েছে, বামফ্রন্ট সরকার আসার মানে 2018 সালে যখন সরকার আসতে পারলো না, বিজেপি আসলো, এই তার আগ মুহূর্তে বামফ্রন্ট সরকার 16,000 পোস্ট ক্রিয়েট করেছেন। ইন্টারভিউ নেওয়ার কাজ শেষ হয়েছে, জাস্ট হাতে অফার দেবেন, এই সংখ্যাটা হচ্ছে 16,000 উপর 2018 সালে বামফ্রন্ট সরকারের সময় এখানে স্কুল এডুকেশনে ছিল 12,000, সোশ্যাল এডুকেশনে 1,000, টিপিএসসি 200, স্বাস্থ্য দপ্তরে 73, পুলিশে 837, টিএসআরে 300, আরও কৃষি, শিল্প, রাজস্ব সহ এই সংখ্যাটা 16,000 ছিল। এই 16,000 প্রায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার যখন প্রক্রিয়া, এই 16,000 গোটা প্রক্রিয়াটা বিজেপি 2018 সালে বাতিল করে দিয়েছেন। 16,000 প্রক্রিয়া 1 বছরে সম্পন্ন করতে পারত এই সময় বামফ্রন্ট সরকার, বা এই প্রক্রিয়াকে যদি ইতিবাচক দিকে দেখে বিজেপি সরকার 2018 সালে 16,000 বেকারকে বামফ্রন্টের নিয়োগ প্রক্রিয়ায় তারা চাকরি দিতে পারতেন, এটা বাতিল করে দিয়েছেন। দেখা গেল 1 বছরে যে 16,000 চাকরি হওয়ার সম্ভাবনা বামফ্রন্ট সরকার তৈরি করে দিয়ে গেছেন, এটাকে বাতিল করে 6 বছরে 11,500 জনের চাকরি দিয়েছেন। আমরা এর মধ্যে দিয়ে স্পষ্ট হচ্ছে বেকারের সামনে যে এই সরকারটা একটা বেকার বিরোধী সরকার হিসেবে আমাদের রাজ্যে তারা শাসন। গতকালকে গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ কনস্টেবল, নানান পদে বছরের পর বছর ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হয়েছে। 2023 সালে কোনো টেট পরীক্ষা হয়নি। আজকে 2024-এর সেপ্টেম্বর মাস, এখনো পর্যন্ত টেট পরীক্ষা নেওয়ার কোনো খবর নেই। বিভিন্ন দপ্তরগুলোতে একই অবস্থা। ফলে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ মনে করেছি এই সময়ে রাস্তায় নেমে রাজ্য সরকারের যে বেকার বিরোধী মুখোশ, এই মুখোশ আমরা তুলে ধরতে চাই। তার জন্যে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ কতগুলো আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। 15 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত একটা পর্যায়ে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ, এসএফআই, টিএসইউ আমরা এই আন্দোলনের কর্মসূচি গ্রহণ করব। 15 সেপ্টেম্বর, এটা অনেকেই জানেন, 4 সংগঠনের দাবি দিবস। আমরা ধারাবাহিকভাবে এই কর্মসূচিটা সারা রাজ্যে পালন করছি। আগামী 15 সেপ্টেম্বর সবার জন্য কাজ, সবার জন্য শিক্ষার দাবিতে আগরতলা শহরে আমরা
বিকাল 3টায় মিছিল এবং সভা সংগঠিত করব 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের আহ্বানে। অনুরূপভাবে আমাদের প্রতিটা বিভাগে এই ধরনের কর্মসূচি হবে, যেখানে যেরকম পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই আমরা রাস্তায় নেমে আমাদের যে দাবি দিবসের কর্মসূচি, এই কর্মসূচি আমরা পালন করব। 20 এবং 21শে সেপ্টেম্বর এই 2 দিন ব্যাপী আমাদের রাজ্যের 8টি জেলার 8 জন যে ডিএম, এই ডিএম এর নিকট ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা ডেপুটেশন প্রদান করব রাজ্য সরকারের উদ্দেশ্যে। মূলত 3টা দাবি: সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করা, আউটসোর্সিং প্রথা বাতিল করা এবং এই যে বছরের পর বছর নিয়োগ প্রক্রিয়াকে ঝুলিয়ে রাখা হচ্ছে, অবিলম্বে এই টালবাহানা বন্ধ করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা। এই 3টি দাবি নিয়ে আমরা 20 এবং 21শে সেপ্টেম্বর 8 জন জেলা শাসকের নিকট আমরা গণডেপুটেশন প্রদান করব রাজ্য সরকারের উদ্দেশ্যে। 26 এবং 27শে সেপ্টেম্বর এই 2 দিন ব্যাপী আমাদের ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর প্রতিটা ইউনিট এলাকায় আমরা কর্মসংস্থানের যে জ্বলন্ত ইস্যু, এই জ্বলন্ত ইস্যু নিয়ে আমরা পোস্টারিং কর্মসূচি গ্রহণ করব। 30শে সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই কর্মসংস্থানের ইস্যু নিয়ে 3 দফা দাবি নিয়ে আমরা গণচিঠি প্রেরণ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এই 30শে সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলনের প্রথম পর্যায় আমরা এইভাবে সাজিয়েছি। পুজোর পরে, শারদ উৎসবের পরে আমরা দ্বিতীয় পর্যায়ে আন্দোলন কর্মসূচি গ্রহণ করব এবং এই দ্বিতীয় পর্যায়ের আন্দোলন কর্মসূচি শুরু হবে আগরতলা শহরে একটা গণকনভেনশনের মধ্য দিয়ে, যেখানে গণকনভেনশনে আমাদের সমাজের সমস্ত অংশের মানুষ, সমস্ত পেশার মানুষ, বিশিষ্ট জনেরা এই গণ অবস্থানে উপস্থিত থাকবেন এবং তাদের সামনে কর্মসংস্থানের যে বেহাল চিত্র, এই বেহাল চিত্র আমরা তাদের সামনে তুলে ধরতে চাই। এবং সবশেষে যেটা বলবো, আমরা ইদানিংকালে লক্ষ্য করছি আমাদের রাজ্যের বেকার ভাই বোনদের একাংশ প্রতিদিন কখনো বিভিন্ন মন্ত্রীর কোয়ার্টারের সামনে কিংবা বিভিন্ন সরকারি দপ্তরগুলোর সামনে তারা ধর্ণা প্রদর্শন করছেন এই কর্মসংস্থানের ইস্যু নিয়ে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবার জন্য। অনেকেই হাত জোর করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মানবিক আবেদন করছেন, কিন্তু আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ সচেতনভাবে এটা বলতে চাই যে সরকারের কোনো মানবিক মুখ নেই। এই সরকার হচ্ছে বেকার বিরোধী সরকার। ফলে হাত জোর করে যারা দাবি করছে, এই দাবির পরিবর্তে রাস্তায় নামুন, ঐক্যবদ্ধ হন, দাবি আদায়ের জন্য ছিনিয়ে আনবার মতো যে আন্দোলন, দাবি ছিনিয়ে আনবার মতো এই আন্দোলনে সবাইকে সামিল হতে হবে। এটা রাজনীতির বিষয় না, ঐক্যবদ্ধভাবে আমরা সেই লড়াইয়ে সামিল হতে চাই এবং ডিওএফআই টিওএফ এর আহ্বান হচ্ছে এই লড়াইয়ে সর্বস্তরের মানুষ আপনারা সামিল হবেন। সাম্প্রদায়িকতার ইস্যু। বক্সনগর বিজেপিতে একের পর এক সংঘর্ষ লেগে আছে। পঞ্চায়েত নির্বাচনের শপথ গ্রহণের পরেও থেমেনি সেই সংঘর্ষ। শপথ গ্রহণের পর কুলুবাড়ি পঞ্চায়েত সদস্যের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার। সেই বৈঠকে ঘটে বিপত্তি। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী তথা বলাই যেতে পারে বর্তমান 3 নং ওয়ার্ডের মেম্বার খোরশেদ আলম সেই বৈঠকে তারই দলের কর্মী তথা পঞ্চায়েতের অন্য মহিলা সদস্য পূর্ণিমা নমকে বৈঠকের মাঝে মারধর করার অভিযোগ ওঠে এবং তারপর তার বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা দায়ের করে পুলিশ মেম্বার খোরশেদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। বৈঠকে পঞ্চায়েত সদস্য পূর্ণিমাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার কুলুবাড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী তথা বর্তমান পঞ্চায়েত সদস্য বিজেপি নেতা খোরশেদ আলম। আগামীকাল তোলা হবে আদালতে। বক্সনগর বিজেপিতে একের পর এক সংঘর্ষ লেগেই আছে। পঞ্চায়েতের নির্বাচনে শপথ গ্রহণের পরেও থেমে নেই সে সংঘর্ষ। শপথ গ্রহণের পর কুলুবাড়ি পঞ্চায়েত সদস্যের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার। সে বৈঠকে ঘটে বিপত্তি। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী তথ্য বর্তমান ও 3 নং ওয়ার্ডের মেম্বার খোরশেদ আলম সেই বৈঠকে তারই দলের কর্মী তথা পঞ্চায়েতের অন্য মহিলা সদস্য পূর্ণিমা নমকে বৈঠককে মাঝে মারধর করার অভিযোগ ওঠে। তারপরে তার বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ মেম্বার খোরশেদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। উল্লেখ্য, এবার পঞ্চায়েত নির্বাচনে কুলুবাড়ি পঞ্চায়েতের প্রধান করা হয় রণজিৎ নম এবং উপপ্রধান করা হয় নুরুল আলমকে। আর তার জেরে পঞ্চায়েতের বৈঠকের প্রথম দিনে উত্তেজিত হয়ে পড়ে প্রাক্তন প্রধানের স্বামী তথা বর্তমান মেম্বার খোরশ। টিকিট পাওয়া নিয়ে বৈঠকে প্রথম বক্সনগর ব্লকের নতুন ভাইস চেয়ারম্যান স্বপ্না নম এবং বোন মেম্বার পূর্ণিমা নমর সাথে কথা কাটাকাটি হয় অন্য মহিলা সদস্য পারভিন আক্তারের সাথে।
একের পর একের বিরুদ্ধে অবৈধভাবে টিকিটে পাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। তারপরে প্রাক্তন প্রধান পারভিন আক্তারের সঙ্গ নিয়ে পূর্ণিমাকে মারধর করে বলে অভিযোগ ওঠে। তখনই বিজেপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত হয়। কুলুবাড়ি পুলিশ একজনকে আটক করে রেখেছে, খবর দেওয়া হয়। ধারাগুলো আমাদের এখন নতুন বিএনএসএল অনুযায়ী আমাদের মামলাগুলো করা হয়েছে, তো সেই অনুযায়ী আমাদের সেকশনগুলো আছে 115 274 এবং 351 আগামীকালকে তাদেরকে ওকে কি কোর্টে প্রডিউস করছেন? হ্যাঁ, কালকে কোর্টে প্রডিউস করা হবে, কারণ এখানকার একটা টেনশন প্রিভেলিং নেই এখন। তবু যেহেতু মানে পঞ্চায়েতের মধ্যে ঘটনা, তবে আমরা কেয়ারফুলি বিষয়টা হ্যান্ডেল করেছি এবং আপাতত সিচুয়েশন নর্মাল। এবং তারপরে আমাদের সার্ভেলেন্স বাকি পুলিশ যা মুভমেন্ট ওগুলো চলছে, এমন ধরনের কিছুই নেই এখন। ওর মানে খুরশিদ আলমের ইন্টেনশন কি ছিল যে যে পূর্ণিমা নামের উপর আক্রমণ করা? ওখানে কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক নিয়ে কন্ট্রাডিকশন হয়েছে, তো হয়তো কন্ট্রাডিকশনটা এমন ছিল যে ওনার মানে মনের মতো হয়নি বা ওটা কিছু ছিল। তারপরে এখানে প্রধান উপপ্রধান সবাই এসেই পূর্ণিমাকে ওনাকে নিয়ে এসেই কমপ্লেনটা দিয়েছে। খুরশিদ আলম কোন পার্টিতে বিলং করে? অ্যাকচুয়ালি পার্টি বলতে গেলে তো পঞ্চায়েতের মেম্বার সবাই। হ্যাঁ, তো পার্টি তো একটাই, ওই যে এখন যে রুলিং গভর্নমেন্ট। আর পূর্ণিমা নামও একই পার্টি, শাসক দল। বিষয় নিয়ে মানে অ্যাকচুয়ালি ম্যাটারটা একটা কন্ট্রাডিকশন। খুরশিদ আলম বর্তমান পঞ্চায়েতের একজন মেম্বার, এক্স প্রধান যিনি ছিলেন ওনার হাজব্যান্ড। আজকে মোস্ট প্রবাবলি কুলুবাড়ি পঞ্চায়েতে একটা মিটিং ছিল, সমাজ মানে প্রেজেন্টলি যারা ইলেক্টেড হয়েছে প্রধান উপপ্রধান মেম্বার, তাদের নিয়ে একটা ডেভেলপমেন্ট ওয়ার্কের কোনো কথা ছিল। তো ওই সব কথাবার্তা নিয়ে হঠাৎ খুরশিদ আলম এবং পূর্ণিমা নামা একজন মেম্বার, তো দুজনের মধ্যে বসা। তখন খুরশিদ আলম মোস্ট প্রবলি যেটা রিপোর্টেড করেছে, পূর্ণিমা নামকে একটা চড় মেরেছে এবং ওনার ওয়ারিং অ্যাপারেল যা ছিল ওখানে ঘরে টানাটানি করেছে। তো এই কমপ্লেনের উপরে বেস করে আমরা একটা কেস নিয়েছিলাম এবং খুরশিদ আলমকে আমরা নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদের জন্য। এই বিষয়ে কে কেস করেছিল? খুঁটি পুজোর মাধ্যমে পুজোর সূচনা করলেন নাগেরজোলাস্থিত কল্যাণ সমিতি ক্লাব পুজো এবং 4 দিনেই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যের শিল্পীদের মাধ্যমে তৈরি হবে প্যান্ডেল ও মূর্তি, জানালেন পূজা কমিটির সম্পাদক। খুঁটি পুজোর মাধ্যমে পুজোর সূচনা করলেন নাগেরজোলাস্থিত কল্যাণ সমিতি ক্লাব পুজোর 4 দিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যের শিল্পীদের মাধ্যমে তৈরি হবে প্যান্ডেল ও মূর্তি, জানালেন পুজো কমিটির সম্পাদক। আমাদের বিশেষত এরকম কোনো থিম নেই। আমাদের ক্লাবের সদস্য আমাদের এরকম মণ্ডপ বানাচ্ছে, লোকাল ফর ভোকাল। আমাদের যে প্রাইম মিনিস্টার যে বলেছেন তারই অঙ্গ হিসেবে এবার আমরা লোকাল ফর ভোকাল দিয়ে স্টার্ট করছি পুজো মণ্ডপ। তার সাথে আমাদের প্রতিমা শিল্পীও আমাদের ক্লাবের সদস্য, ডেকোরেটার উনিও আমাদের ক্লাবের সদস্য। তো এবার ওই কনসেপ্টটাকে আমরা মাথায় রেখে লোকাল ফর ভোকাল, আমরা ওইটাই কনসেপ্ট থেকে এবার আমরা পুজো করছি। এবার আমাদের পুজো মেন আকর্ষণ হচ্ছে আমরা 4 দিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। তো 4 দিনের মধ্যে আমরা প্রথম দিন আমরা কালচারাল প্রোগ্রাম আছে আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে। দ্বিতীয় দিন যেটা আছে এটা হচ্ছে আমাদের ইস্কনের যে মন্দিরের যে আছে যে আপনার হরেকৃষ্ণের যে টিমটা, ওই টিমটা দিয়ে আমরা প্রোগ্রাম করবো। আর চতুর্দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তাছাড়া আমরা এবার যে একটা মেন উদ্দেশ্য যে আমাদের মেন থিম হচ্ছে আমরা নবমীর দিন আমাদের যে এখানে বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধ আশ্রমের ওদের সবাইকে নিয়ে আমরা ক্লাবের পক্ষ থেকে নবমীর দিন আমরা পূজা পরিক্রমা করাবো আগরতলার মধ্যে। তার করার পরে সেদিন আমরা বৃদ্ধাশ্রমের যারা যারা আসছেন তাদেরকে নিয়ে আমরা ঠাকুর বাড়িতে আমরা সবাই মিলে আমরা অন্য কোথাও করে ওদেরকে আবার ওদের বাড়িতে আমরা পৌঁছে দেবো। তো আমাদের এবার পুজো মণ্ডপে উদ্বোধন করবেন, পুজো মণ্ডপে আমাদের এবার উদ্বোধন করবেন আমাদের বিধায়ক তথা আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর শ্রী ডক্টর মানিক সাহা মহোদয়। ওনার সাথে আমাদের ত্রিপুরা রাজ্য সভা আরো অনেক। আজ ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। রাজ্যের বিশিষ্টভাবে বিজেপি সম্বন্ধীয় নানা বিষয়কে কেন্দ্র করে আজকের এই সাংবাদিক সম্মেলন। দেখে নেব কি রয়েছে। আপনারা সবাই অবগত আছেন যে এখন গণেশ চতুর্থী চলছে, গতকাল থেকে শুরু হয়েছে। তো আমি প্রথমেই গণেশ চতুর্থী উপলক্ষে প্রদেশ বিজেপির পক্ষ থেকে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এবং ইতিমধ্যে জেআরবিডির যে ফলাফল আমরা তার আগেই বলেছিলাম
যে 7 তারিখ বা 8 তারিখ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে, চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। সেই তালিকা প্রকাশিত হয়েছে এবং এর জন্য আমরা অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাবো। এতে করে বেকারদের একটা বড় অংশের মানুষ উপকৃত হচ্ছেন এবং এইটাকে ঘিরে বিরোধী দলের কেউ কেউ বিভিন্ন রকম ভাবে বেকারদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কেউ কেউ বলার চেষ্টা করছেন 3 বছর 4 বছর 5 বছর লেগেছে রেজাল্ট আউট হতে। তো তার বাস্তব বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা আমার মনে হয় রাজ্যবাসীর জন্য, বেকার যুবক যুবতীদের জন্য ভীষণ জরুরি। প্রথমত, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সরকার যখনই কোনোভাবে সরকারের রিক্রুটমেন্ট করেন তখন প্রথম যেই বিষয়টিকে লক্ষ্য রাখা হয় সেটি হলো যাতে করে যাদেরকে নির্বাচন করবেন স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যারা নির্বাচিত হবে এবং যারা চাকরিতে যোগদান করবেন তাদের চাকরি যাতে ভবিষ্যতে সুরক্ষিত থাকে, কোনোভাবেই যাতে তাকে চ্যালেঞ্জ না করা যায়, কোনোভাবেই যাতে তাদের চাকরি খোয়াতে না হয়, এই বিষয়টাকে সম্পূর্ণ অগ্রাধিকার দিয়ে রাজ্য সরকার চাকরি প্রদানের বিষয়টাকে সুনিশ্চিত করছেন। কারণ আমাদের রাজ্যের ইতিহাস আমাদের একটু মনে রাখতে হবে। আমরা দেখেছি জোট আমলে 88 থেকে 93 সাল বিভিন্ন মন্ত্রীগণ, নেতাগণ কারোর বিয়ে হলে বিয়ে বাড়িতে অফার নিয়ে যেতেন পকেটে করে, বিয়ের উপঢৌকন হিসেবে অফার প্রদান করতেন। কারোর ম্যারেজ ডে উপঢৌকন হিসেবে অফার প্রেরণ করতেন, হাতে হাতে প্রদান করতেন। তার মানে কোনো স্বচ্ছ নিয়োগ নীতি ছিল না। কারণ একটা সরকার যখন হয়ে যায়, যখন একটা দল সরকারে থাকে না, তখন সেটা একটা সমষ্টির, একটা দলের, একটা গোষ্ঠীর। কিন্তু যখন সরকার হয়ে যায়, অধিকাংশ জনগণের দ্বারা নির্বাচিত হয়, তখন সেই সরকারের কাছে স্বচ্ছতা এবং সমগ্র অংশের মানুষের জন্য সেই স্বচ্ছতা বজায় রাখার ন্যূনতম প্রয়াসটা অবশ্যই থাকতে হবে। এবং এই দৃষ্টিভঙ্গি নিয়ে স্বচ্ছতাকে বজায় রেখে বর্তমান সরকার কাজ করছেন। কারণ আমরা জানি এই সমস্ত কারণে 88 থেকে 93 সালে আগরতলা মিউনিসিপ্যালিটি তাতে কিছু নিয়োগ হয়েছিল, যেটা 93 সালে বামফ্রন্ট আসার পর সেই চাকরিগুলি বাতিল হয়ে যায় এবং তারপর সিপিএম এর দীর্ঘ সময় শুধুমাত্র অস্বচ্ছতার কারণে, দুর্নীতির কারণে, নিয়োগ নীতি না মানার কারণে কিংবা নিয়োগ নীতি না থাকার কারণে যারা চাকরি পেয়েছেন তাদের একটা বড় অংশকে কিছুদিন বাদে বাদেই কোর্টের আদেশে কিংবা বিভিন্নভাবে চাকরিচ্যুত হতে হয়েছে, যার মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট রয়েছে এবং এডুকেশনের 10,323 বলুন কিংবা কিছু প্রফেসর নিয়োগ বোধহয় সেখানে রয়েছে। তো তার মানে চাকরি মানেই ঘোটালা হবে, চাকরি মানেই অস্বচ্ছতা নিয়ে চাকরি হবে, সেটা সরকার করতে পারে না। কারণ সরকারটা সব অংশের মানুষের, তার জন্য ন্যূনতম একটা জায়গায় সরকারকে গিয়ে দাঁড়াতে হয়, যেটা সার্বিক অংশের মানুষের জন্য, পরবর্তী সময়ের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য যাতে একটা ভালো ইনস্ট্যান্স থাকে, তার জন্য সরকারকে স্বচ্ছতা নিয়েই কাজ করতে হয়, এটা স্বাভাবিক। আপনারা অবগত আছেন যে 2500টি জেআরবিটির মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি এর জন্য বিজ্ঞাপন বেরিয়েছিল 2020 সালে এবং 2021 সালের 20 তারিখ আগস্ট মাসের
তার জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল, লিখিত পরীক্ষা, যেখানে 55,675 জন আবেদনকারী ছিলেন এবং এদের মধ্যে সেই লিখিত পরীক্ষার নিরিখে, তো লিখিত পরীক্ষা হয়েছে, তার ইভ্যালুয়েশন চলবে, একটা সময় লাগবে, এবং তারপর ইভ্যালুয়েশনের পরে প্রাথমিক স্ক্রিনিং এর পরে 16,665 জনকে 1:6 রেশিওতে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ বলে ইন্টারভিউর জন্য কল করা হয়েছে। এবং সেই ইন্টারভিউ 2500 গ্রুপ ডি পদের জন্য 1/12/2023 সাল থেকে 19/1/2024 সালের মধ্যে সম্পন্ন হয়েছে। এবং এই ইন্টারভিউর মানদণ্ডে দেখা গেছে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে 16,665 মধ্যে 4,550 জন উপস্থিত ছিলেন। আর সেখানে এই ইন্টারভিউর পর দেখা গেছে, আপনারা আরেকটা বিষয় আপনাদের নজরে আমরা আনি, কারণ এটা বারবার দেখছি বিভিন্ন জায়গায়। 39 মনু থানার যিনি ওসি রয়েছেন অর্থাৎ বিষ্ণুপদ ভৌমিকের দ্বারা এক বড় সড়ো সাফল্য বললেই চলে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন দেখেন, সেখানে প্রশাসনিক আধিকারিকরা প্রতিনিয়ত রত থাকেন তাদের দায়িত্ব পালন করার জন্য। আজকে ঠিক সেই একইভাবে ওসি বিষ্ণুপদ ভৌমিকের তৎপরতায় এক বড় সড়ো সাফল্য মিলে বললেই চলে। 7 সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা নাগাদ ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করে মনুবাজার থানার পুলিশ, অর্থাৎ সেখানে মনুবাজারের ওসি যিনি রয়েছেন বিষ্ণুপদ ভৌমিকের তত্ত্বাবধানেই তা হয়। এ বিষয়ে খবর নিয়ে জানা যায় আজ সন্ধ্যার সময় মনুবাজার থানায় আধিকারিক বিষ্ণুপদ ভৌমিকের কাছে গোপন মারফতে এক সংবাদ আসে সাবরুম মহকুমা সাজ্জাদ ব্লক অন্তর্গত উত্তর তৈছামা রাজকুমার পাড়ায় ফিদোস ত্রিপুরা পিতা পদ্ম সেন ত্রিপুরার বাড়িতে বেশ কিছু ব্রাউন সুগার মজুত করে রাখা হয় বিক্রি করার জন্য। আর এই গোপন সংবাদের ভিত্তিতে মনুবাজার থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক এবং এসআই বিরজিৎ দাসের নেতৃত্বে মনুবাজার থানার পুলিশ ও টিএসআর বাহিনী ফিদোস ত্রিপুরার বাড়িতে তল্লাশি চালিয়ে 12 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেন এবং তার পাশাপাশি ফিদোস ত্রিপুরাকে গ্রেফতার করে মনুবাজার থানায় নিয়ে আসেন। এ বিষয়ে পুলিশ একটি মামলা গ্রহণ করবেন বলেই জানা যায়। সহ একজন ব্যক্তিকে আটক করে এই বিষয়ে একটু বলুন। আমরা আজকে একটা গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে উত্তর তুইসামাতে ফিরদৌস ত্রিপুরার বাড়িতে রেড চালায়। খবরটা ছিল যে ওর বাড়িতে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার মজুত করা আছে, যা সে বিক্রি করার জন্য এখানে মজুত করেছে। এরকম খবর পেয়ে আমাদের থানার সাব ইন্সপেক্টর বিরজিৎ দাস এবং সাব ইন্সপেক্টর মহেন্দ্র বর্মা, আরও টিএসআর এবং উমেন পুলিশ সহ ওদের বাড়িতে রেড করে আমরা 12 গ্রামের মতো একটা প্লাস্টিক কেসের মধ্যে, যেখানে কেসটা এখানে রাখা আছে, কেসের মধ্যে আমরা 12 গ্রামের মতো ব্রাউন সুগার পেয়েছি। এবং যে অভিযুক্ত ব্যক্তি ফিদোস ত্রিপুরা, ওকেও আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। ওর সাথে কি আর কেউ ছিলেন? ও তো আপাতত এরকম কিছু বলেনি, তো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি, যদি কাউকে এই ব্যাপারে আমরা সংযুক্ত পাই ওকেও আমরা অ্যারেস্ট করব। এই ধরনের প্রক্রিয়া কি মানে সবসময় জারি থাকবে? এতক্ষণ পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করেছি আজকের বাছাই করা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ বলি। এখনকার মতো আমাদের সন্ধ্যার এই বিশেষ লাইভ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।